হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে তোমরা শুনতে চলেছো ব্যাক টু ব্যাক দুটো ঘটনা। প্রথম ঘটনাটা অনেক বড় একটা ঘটনা, যেমন টাইপের ঘটনা তোমরা শুনতে ভালোবাসো, এবং দ্বিতীয় ঘটনাটাও খুবই সিম্পল ঘটনা, বাট আমি তাও শুনিয়ে দিলাম শুধুমাত্র তোমাদের এত ভালোবাসার জন্য। তোমরা এত ভালো ভালো ঘটনা পাঠাও সেই কারণে। যাই হোক, একদম কথা বাড়াবো না। আজকের দুটো ঘটনার মধ্যে প্রথম ঘটনাটা শুনে তোমাদের পুরো ভয় লাগতে চলেছে, তোমাদের রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড় হবে। তো আর দেরি কিসের? তোমরা লাইক কমেন্ট আশা করছি করেই দিয়েছো। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। আমার নাম অদ্রিতা মুখার্জি। আজ আমি যে ঘটনাটা শেয়ার করতে চাই সেটি আমার ছেলে এবং আমার মেয়ের জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। যদি ঘটনাটি লেখার সময় কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এর আগে আমি কখনো কোথাও আমার ঘটনা শেয়ার করিনি। প্রথমবারের প্রচেষ্টায় যদি কোনো খামতি থেকে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি আপনার ঘটনাটি ভালো লাগবে। ঘটনাটা শুরু করছি একদম প্রথম থেকে। আমি একজন সিম্পল হাউসওয়াইফ। আমাদের পরিবারে আছি আমাকে নিয়ে মোট 5 জন। আমি, আমার স্বামী, আমার বৃদ্ধা মা, আমার এক ছেলে ও এক মেয়ে। এবার আমি সরাসরি চলে আসছি সেই ঘটনাগুলোর দিকে যেগুলো আমাদের সাথে ঘটেছিল। আমরা একটা মধ্যবিত্ত পরিবার, ভাড়া বাড়িতে থাকি। তো এরকমই আমরা একটা ভাড়া বাড়িতে ছিলাম। সেখানে আমরা 2 বছর ভাড়া ছিলাম। প্রথম 2 বছর তো সব ঠিকঠাকই ছিল। ঘটনাগুলো শুরু হয়েছিল তার পরের বছর থেকে। আমাদের 3 জন বলতে আমি, আমার ছেলে আর আমার মেয়ের একটা অভ্যেস ছিল। সে অভ্যেসটা হলো, আমরা 3 জন অনেক রাত পর্যন্ত, বলতে গেলে মাঝরাত পর্যন্ত মোবাইল দেখতাম। আমাদের এই অভ্যেসটার জন্য আমার স্বামী এবং আমার মা অনেকবার বারণ করতেন। তারা বলতেন, কেন তোরা দিনের পর দিন এভাবে রাত জেগে না ঘুমিয়ে শরীরকে কষ্ট দিচ্ছিস? কিন্তু ওই যে বললাম, আমাদের এই অভ্যেসটা এক প্রকার নেশায় পরিণত হয়েছিল। এত অশান্তির মধ্যেও আমরা নিজেদের পাল্টাতে পারিনি। আমরা আমাদের কাজ চালিয়ে যাই। এবার আসি আসল কথায়। প্রথম যে ঘটনাটা আমাদের সাথে ঘটেছিল সেটা হলো, এইরকমই একদিন আমরা 3 জন মোবাইল দেখছিলাম। রাত তখন 2টা কি 3টা, এটার মাঝামাঝি কোনো একটা সময় হবে। আমার স্বামী, আমার মা ঘুমিয়ে পড়েছিল, শুধু আমরা 3 জন জেগেছিলাম। রাত তখন গভীর। ঘরে নীরবতা ছড়িয়ে পড়েছিল। চারিদিকে শুধু ঘড়ির কাঁটার মৃদু শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ জানলার দিক থেকে একটা ভয়ানক কণ্ঠ ভেসে এলো। কণ্ঠস্বরটা যেন বলছে, এত রাত পর্যন্ত কেন মোবাইল দেখছো? আমরা 3 জন এই কথাটা শুনে এক মুহূর্তের জন্য যেন জমে গেলাম। পাথরের মতো স্থির হয়ে গেলাম। না আমরা নড়তে পারছিলাম, না কিছু বলতে পারছিলাম। হাত পা ভারী হয়ে এলো, আর মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। আমাদের মনের মধ্যে একটাই প্রশ্ন, কে বলল এই কথা? যতই চেষ্টা করি না কেন জানলার কাছে গিয়ে দেখার, সাহস করে উঠতেই পারলাম না। বেশ কিছুক্ষণ পর যখন একটু স্বাভাবিক হলাম তখন আমরা 3 জনই মিলে বাইরে গেলাম। কিন্তু বাইরে গিয়ে দেখলাম কেউ কোথাও নেই। সব স্বাভাবিক, আশেপাশে কোনো অস্বাভাবিকতা নেই। আমরা ঘরে ফিরে এসে ভাবলাম হয়তো এটা আমাদের মনের ভুল, কারণ আমরা সারা রাত মোবাইলে ভূতের গল্প, ভূতের কার্টুন আর হরর ক্লিপস দেখতাম। হয়তো এই জিনিসগুলোই আমাদের মনের উপর প্রভাব ফেলেছে। এটা ভেবেই এই ঘটনাটাকে আর গুরুত্ব দিলাম না। এরপর কয়েকদিন কেটে গেল, আর সেরকম কিছুই ঘটল না। শীতকাল। শীতের রাতগুলো ছিল আরও গভীর আর শান্ত। এরকমই এক রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল। মোবাইল দেখা হয়ে গিয়েছিল। মেয়ে আর ছেলে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু জানি না, সেদিন আমার কোনোভাবেই ঘুম আসছিল না। আমি শুধু এপাশ ওপাশ করছিলাম। তখন হঠাৎ করে দরজা দিয়ে একটা আওয়াজ শুনতে পেলাম।
এখানে একটা কথা বলে রাখি, আমাদের ঘরের মেন দরজাটি ছিল লোহার গ্রিল দেওয়া, তারপরে ছিল বারান্দা এবং তারপরে ছিল একটি কাঠের দরজা। সেই কাঠের দরজার ওপারে ছিল আমাদের রুম। সেই কাঠের দরজা দিয়ে একটা আওয়াজ শুনতে পেলাম। প্রথমে আমি ভেবেছিলাম যে হয়তো হাওয়াতে ধাক্কা মেরেছে, কিন্তু বেশ কিছুক্ষণ শোনার পর আমার মনে হলো যে এটা হাওয়াতে হচ্ছে না, এটা দরজাতে কেউ লাথি মারছে। আমি ব্যাপারটাকে হালকাভাবে নিয়ে ঘুমানোর চেষ্টা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। এর ঠিক 3 দিন পর একদিন সকালবেলা আমি রান্না করছিলাম। তখন আমার ছেলে আমার কাছে এসে বলল, জানো মা, গতকাল মাঝরাতে বাথরুম যাওয়ার জন্য আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। তখন আমি একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম, মনে হচ্ছিল কেউ যেন দরজাতে লাথি মারছে। আমি ওকে বললাম, না না, ওসব তোর মনের ভুল হবে। ঘুমের ঘোরে কি শুনেছিস? আমাদের ঘরে আবার কে ঢুকে দরজাতে লাথি মারবে? ওসব তোর মনের ভুলই হবে। তুই এখন যা, আমাকে রান্না করতে দে। আবারও বেশ কিছুদিন কেটে গেল। তারপর এলো আমার মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যেহেতু ওর পরীক্ষা চলছিল, সেই কারণে ও সারাটা রাত জেগে পড়ত। তো এর মধ্যে একদিন সকালবেলায় মেয়ে আমাকে বলল, মা জানো, গতকাল রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল আমি তখন পড়ছিলাম, ঠিক তখনই দরজার দিক থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনলাম। মনে হচ্ছিল কেউ যেন দরজায় জোরে জোরে লাথি মারছে। মেয়ের কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। বললাম, আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে পরে কথা বলবো। সেদিন সন্ধ্যায় আমি আমার মেয়ে আর ছেলেকে ডেকে বললাম, আজ রাতে যদি আবার সেই লাথি মারার আওয়াজ শুনতে পাও, সঙ্গে সঙ্গে আমাকে ডাকবে। ওরা দুজন মাথা নেড়ে বলল, ঠিক আছে মা। পরের দিন রাতে মেয়ের পরীক্ষা শেষ হওয়ায় আমরা 3 জন একসাথে বসে মোবাইলে ভিডিও দেখছিলাম। রাত বাড়তে থাকলো। হঠাৎ আবার সেই দরজায় লাথি মারার আওয়াজ। প্রথমে আমরা চুপ করে রইলাম, তারপরে সাহস করে আবার আলো জ্বালালাম। ঘরে তখন শুধু নাইট ল্যাম্প জ্বলছিল। বড় আলো জ্বালিয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খুলে বাইরে তাকালাম, কিন্তু কেউ নেই। চারিদিকে অন্ধকার আর ভীষণ নীরব। মনে হচ্ছিল যেন সবকিছু থেমে গেছে। আমরা হতবাক হয়ে আবার ফিরে এলাম। সেদিন রাতে আর কেউ ভালোভাবে ঘুমোতে পারিনি। পরদিন সকালে আমি আমার স্বামী এবং মাকে সবকিছু খুলে বললাম। সব শুনে তারা একদমই বিশ্বাস করল না, উল্টে আমাদের ওপরই রাগ করল। বলল, এত রাত পর্যন্ত মোবাইলে ভূতের গল্প, হরর ক্লিপ এইসব দেখবে না তো কি দেখবে তুমি? এই জন্যই তোমাদের মনে এইসব কল্পনা হচ্ছে। এইসব কিছুই বাস্তবে হয়নি। কিন্তু আমরা জানি যা ঘটেছে তা কোনো কল্পনা নয়। আমি আবার বললাম, কথাটা বিশ্বাস না করো তো আজ রাতে আমাদের সঙ্গে জেগে থাকো, নিজেই শোনো, দেখো আওয়াজটা হয় কি না। আমার স্বামী আর মা রাজি হয়ে বলল, ঠিক আছে, তাহলে আজ রাতে আমরা জেগে থাকব। রাত নামল। আমরা 5 জনই সবাই জেগে বসে রইলাম। কিন্তু অবাক করার বিষয়, সেদিন রাতে কোনো আওয়াজই শোনা গেল না। আমার স্বামী আর মা হেসে বলল, দেখলি তো, কোনো আওয়াজই হয়নি। ওইসব তোদের কল্পনা। এখন ঘুমোতে চল, আমরা অনেক ক্লান্ত। আমরা খুবই হতাশ হয়ে গেলাম। মনে হলো আমাদের কথা কেউই বিশ্বাস করছে না। পরের দিন রাতে যথারীতি আমরা 3 জন আবার মোবাইল দেখতে বসি। মাঝরাতের দিকে সেই একই লাথি মারার আওয়াজ শুরু হলো। কিন্তু এবার আমরা সেই দিকে কোনো গুরুত্ব দিলাম না, কারণ বুঝে গিয়েছিলাম আমাদের কথা কেউই বিশ্বাস করবে না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আওয়াজটা প্রায় প্রতিদিনই হতে থাকলো, কিন্তু আমরা আর পাত্তা দিতাম না। তারপর একদিন আমাদের জীবনে আর একটা ভয়ানক ঘটনা ঘটল। সেদিন রাতেও আমরা 3 জন মোবাইল দেখে বাথরুমে গিয়েছিলাম। আমাদের বাথরুমটা ছিল বাড়ির একটু দূরে। পুরো বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা ছিল, আর পাঁচিলের ওপারে ছিল কয়েকটা ছোট ছোট ঘর। বাথরুম থেকে ফেরার সময় পাঁচিলের ওপার থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে এলো। আওয়াজটা ঠিক এমন ছিল যেন কেউ
ঝাড় দিচ্ছে। ঠিক সেম টু সেম আওয়াজ শোনা যাচ্ছিল। অদ্ভুত ব্যাপার, এই গভীর রাতে কে ঝাড় দেবে? প্রথমে ভয় পেয়েছিলাম, তবে সাহস করে পাঁচিলের ওপরে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। চারিপাশে একটা আলোও নেই, শুধু গভীর অন্ধকার আর সেই রহস্যময় আওয়াজ। ভাবলাম, এত রাতে কেউ ঝাড় দিচ্ছে, এটা কি করে সম্ভব? যেহেতু কিছুই দেখতে পেলাম না, তাই ঘরেই ফিরে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে এই ঘটনা নিয়ে আমরা 3 জন আলোচনা করছিলাম। আমরা বললাম, এই মানুষের কাজ বলে মনে হয় না। যদি কেউ থাকতো তাহলে তো দেখতেই পেতাম, আর আলো জ্বলতো, কিন্তু সেরকম কিছুই তো দেখতে পেলাম না। এরপর আরও কিছুদিন কেটে গেল, সেরকম আর কিচ্ছু ঘটল না। দরজায় লাথি মারার আওয়াজ অবশ্য হচ্ছিল, তবে আমরা তাতে আর বেশি গুরুত্ব দিচ্ছিলাম না। একদিন সকাল থেকে সারাটা দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টি রাতেও চলছিল। যথারীতি আমরা 3 জন রাতের বেলা মোবাইল দেখা শেষ করে বাথরুমে যাচ্ছিলাম। তখন পাঁচিলের ওপার থাকা একটা ঘরের সিঁড়িতে হঠাৎ চোখে পড়ল একটি লণ্ঠন জ্বলছে। আমরা প্রথমে ভাবলাম বাড়িতে বিদ্যুৎ আছে, তাহলে লণ্ঠন কেন জ্বালানো হয়েছে। পরক্ষণেই মনে হলো হয়তো কেউ বাথরুমে গেছে, তাই লণ্ঠনটা জ্বালিয়ে নিয়ে গেছে। আমরা আর অত কিছু বিষয়টা নিয়ে ভাবিনি। বাথরুমের কাজ শেষ করে ঘরে ফিরে আসলাম, তবে মনে কেমন যেন অস্বস্তি হচ্ছিল, তাই আমরা আবার একবার দেখে নিতে চাইলাম লণ্ঠনটা এখনো জ্বলছে কিনা। লণ্ঠনটা দেখে কিছুটা চমকে উঠেছিলাম। বৃষ্টি তখনও ঝিরঝির করে পড়ছে, আর হাওয়াটা বইছিল জোরে জোরে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, লণ্ঠনটা অবিকল জ্বলছিল। বৃষ্টি আর বাতাসের মাঝে খোলা জায়গায় এভাবে লণ্ঠন জ্বলছে কিভাবে, এই প্রশ্নই ঘুরছিল আমাদের মাথায়। বেশি কিছু না ভেবে ঘরে চলে যাচ্ছিলাম। ঘরে ফেরার সময় দেখি আমার স্বামী বাথরুমে যাওয়ার জন্য বেরিয়েছে। আমরা আর কিছু না বলে ঘরে ঢুকে শুয়ে পড়ি। পরদিন সকালে স্বামীকে জিজ্ঞাসা করলাম, গতকাল রাতে যখন তুমি বাথরুমে গিয়েছিলে, তখন কি পাঁচিলের ওপারে লণ্ঠন জ্বলতে দেখেছিলে? সে অবাক হয়ে বলল, না তো, কোনো লণ্ঠন তো দেখিনি। এই কথা শুনে আমি আর কিচ্ছু বললাম না, শুধু বললাম, এখন বাজারে যাও। কয়েকদিন কেটে গেল। মাঝে মাঝে পাঁচিলের ওপারের লণ্ঠন জ্বলতে দেখতাম, কিন্তু আমরা আর সেগুলোকে গুরুত্ব দিতাম না। নিজেদের মতো বাথরুম করে ঘরে ফিরে যেতাম। কিছুদিন পর সেদিন রাতেও রোজকার মতো মোবাইল দেখে বাথরুমে যাচ্ছিলাম। ঠিক তখনই হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা অনেকটা এরকম, কেউ পাঁচিল টপকে আমাদের বাগানে লাফ দিয়েছে। এখানে একটা কথা বলে রাখি, আমার স্বামী গাছের ব্যাপারে খুব যত্নশীল। গাছ যেন তার প্রাণ। যেখানে আমরা ভাড়া বাড়ি নেই, প্রথমেই দেখে নেয় ঘরের সামনে জায়গা আছে কিনা গাছ রাখার জন্য। আমাদের বর্তমান বাড়ির সামনেও ছোটোখাটো একটা বাগান ছিল, অনেক গাছ ছিল এবং প্রতিটা গাছই টবে লাগানো। এবার আসি ঘটনাতে। আমরা সঙ্গে সঙ্গে দরজা খুলে বাইরে গেলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম আশেপাশে কেউ নেই, শুধু একটা গাছের টব উল্টে পড়ে আছে। আমরা ভাবলাম, যদি কেউ লাফ দিয়ে পড়ে, তাতে যদি টব উল্টেও যায়, তাহলে সে নিমিষের মধ্যে কিভাবে গায়েব হয়ে যাবে। আর যদি কোনো কুকুর বা বেড়াল হয়, তাহলে সেও বা কোথায় গেল। কিন্তু চারিদিকে কিছুই নেই। আমরা গাছের টবটা আবার ঠিক করে বসিয়ে নিলাম। তারপর নিজেদের মতো বাথরুমে চলে গিয়েছিলাম। সবকটি ঘটনার মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর। আজও সেই রাতের কথা মনে পড়লে গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায়। সেদিন রোজকার মতো রাতের খাওয়া শেষ করে আমরা 3 জন মোবাইল দেখে শুয়ে পড়েছিলাম। ঘুম আসছিল না বলে শুয়ে শুয়েই 3 জন গল্প করছিলাম। রাত তখন গভীর, চারিদিকে একদম নিস্তব্ধ। এমন সময় হঠাৎ কানে এলো একটা অদ্ভুত আওয়াজ। প্রথমে আমরা ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনতেই শিউরে উঠলাম। ওটা ছিল কোনো মহিলার কান্নার আওয়াজ। মনে হচ্ছিল যেন কেউ খুব করুণভাবে ইনিয়ে বিনিয়ে মরা কান্না কাঁদছে। সেই কান্না যেন হৃদয় ভেঙে দিচ্ছিল, অথচ পুরো পরিবেশটা এত চুপচাপ আর অন্ধকার ছিল যে সেই আওয়াজ
আরও ভয়ঙ্কর মনে হচ্ছিল। আশেপাশে কোথাও কোনো কুকুর, বেড়াল, এমনকি মানুষের কোনো সাড়া শব্দ ছিল না। শুধু দূরে ল্যাম্পপোস্টের মিটমিটে আলো আর সেই কান্নার আওয়াজ। আমাদের মধ্যে কেউই প্রথমে সাহস করে কিছুই বলতে পারছিল না। আমরা একে অপরের মুখের দিকে তাকিয়েছিলাম। অবশেষে অনেক কষ্টে সাহস জোগালাম। দরজার কাছে গিয়ে সেটি খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজা খোলার মুহূর্তেই কান্নার আওয়াজ হঠাৎ থেমে গেল। আমরা দরজা খুলে বাইরে তাকালাম। আশেপাশে তাকিয়ে দেখলাম সবকিছু একদম ফাঁকা। কোনো মানুষ নেই, কোনো চলাচলের চিহ্ন নেই। এতক্ষণ যে কান্না আমরা শুনেছিলাম তার কোনো উৎস খুঁজে পেলাম না। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, যদি কিছু বোঝা যায়, কিন্তু কোথাও কেউ নেই। ভয় আর হতবুদ্ধির মধ্যে দরজা বন্ধ করে ফিরে চলে এলাম। তারপর সেই রাতটা যা হোকভাবে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে আমি আর দেরি না করে মাকে সব খুলে বললাম। আমাদের মধ্যে ঘটে যাওয়া প্রতিটি ঘটনাই বিস্তারিতভাবে জানালাম। দরজায় লাথির আওয়াজ, পাঁচিলের ওপারে অদ্ভুত আলো, বাগানটার টব উল্টে পড়া আর সেই গভীর রাতে মহিলার করুণ কান্না, সব কিছুই বললাম। এবার মা আমাদের কথা মন দিয়ে শুনলেন এবং শেষ পর্যন্ত বললেন, ঠিক আছে, কাল আমরা মসজিদে যাব। এখানে বলে রাখা ভালো, আমাদের পরিচিত একটি মসজিদ ছিল, সেখানে আমরা প্রায়ই যেতাম। সেই মসজিদের এক পীর বাবা ছিলেন, যিনি আমাদের পরিবারের সঙ্গে বেশ ভালোভাবেই পরিচিত ছিলেন। উনি শুধু আমাদের চিনতেনই না, আমাদের প্রতি দয়ালু ও সাহায্যপ্রবণও ছিলেন। এর আগে অনেকবার আমাদের পরিবার ওনার থেকে উপকার পেয়েছে। যখন আমার ছেলে মেয়ে ছোট ছিল, তখন অসুখে ভুগলে অনেক সময় দেখা যেত ওষুধ কাজ করছিল না, কিন্তু পীর বাবার দোয়া এবং সাহায্যে ওরা সুস্থ হয়ে উঠত। এমনকি জীবনের বিভিন্ন সমস্যায় উনি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাই আমাদের পরিবারে তার প্রতি এক ধরনের গভীর শ্রদ্ধা আর আস্থা তৈরি হয়েছিল। মা আমাদের সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না, মসজিদে নিয়ে গিয়ে পীর বাবার সাথে কথা বললেই সব ঠিক হয়ে যাবে। পরের দিন সন্ধ্যাবেলা আমরা চারজন মিলে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। আমাদের মনে তখনও কিছুটা ভয়, আবার আশাও ছিল যে এই সমস্যার সমাধান মিলবে। মসজিদের দিকে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল, সেই অদ্ভুত ঘটনার পর একমাত্র এখান থেকেই আমরা সত্যিকারের সাহায্য পেতে পারি। আমাদের মনে একটাই প্রশ্ন ঘুরছিল, কেন আমাদের সঙ্গে এমন অদ্ভুত ঘটনা ঘটছে? এই ভাবনাগুলো মাথায় নিয়ে আমরা মসজিদে পৌঁছালাম। পৌঁছানোর পর পীর বাবার সামনে আমরা বসে পড়লাম। উনি শান্তভাবে আমাদের কথা শুনতে শুরু করলেন। একটার পর একটা ঘটনা, রাতের দরজায় লাথি মারা, পাঁচিলের ওপারে অদ্ভুত আলো, বাগানের টব উল্টে পড়া আর সেই গভীর রাতে মহিলার কান্নার আওয়াজ, সব কিছুই খুলে বললাম। উনি ধৈর্য ধরে সব শুনলেন। আমাদের দিকে তাকিয়ে হালকা একটা মুচকি হাসলেন, যেন বুঝতে পেরেছে কি করতে হবে। তারপর উনি আমাদের তিনজনকে তিনটি তাবিজ দিলেন এবং বললেন, এগুলো সবসময় নিজের কাছে রাখবি। এরপর উনি একটা ছোট প্যাকেটে সরষের তেল ঢেলে রেখে সেটাকে কিছু মন্ত্র পড়ে আমাদের হাতে তুলে দিয়ে বললেন, তেলটা প্রতিদিন স্নানের পর কানের পাশে এবং নাকের নিচে লাগিয়ে দিবি। এরপর পীর বাবা আমাদের বললেন, মসজিদের সামনের দোকান থেকে একটা গঙ্গা জলের বোতল নিয়ে এসো। আমরা সঙ্গে সঙ্গেই দোকান থেকে বোতল কিনে এনে উনার হাতে দিলাম। উনি সেই জলের বোতলে মন্ত্র পড়ে আমাদের ফেরত দিয়ে বললেন, এই জলটা রাতে ঘুমানোর আগে ঘরের চারপাশে এবং দরজার সামনের দিকে ছিটিয়ে দিও, সব ঠিক হয়ে যাবে, ভয়ের কিচ্ছু নেই। আমাদের মনে তখনও হাজারটা প্রশ্ন। তাই আমরা জিজ্ঞেস করলাম, বাবা, আপনি কি কিছু বুঝতে পেরেছেন? কেন এইসব হচ্ছে আমাদের সঙ্গে? এটা কি কোনো খারাপ নজর নাকি অন্য কিছু? পীর বাবা হালকা হাসি দিয়ে বললেন, যেটা বলেছি সেটাই করো, সঠিকভাবে করলে কোনো সমস্যা হবে না। ওনার কথার মধ্যে এমন একটা ধরনের আশ্বাস ছিল যা আমাদের মনে শান্তি এনে দিল। তবে আমরা লক্ষ্য করলাম উনি বেশি কিছু বলেননি। আসলে পীর বাবা এমন একজন ছিলেন যিনি কখনো কোনো ঘটনা বাড়িয়ে বলতেন না। এমনকি গুরুতর পরিস্থিতিতেও উনি মানুষকে অযথা ভয় না নিয়ে সহজ সমাধান দিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করতেন।
ওনার পরামর্শ আর তাবিজ নিয়ে আমরা 4 জন বাড়ির পথে রওনা হলাম। পীর বাবার পরামর্শ মতো আমরা 3 জন তাবিজটা পড়ে নিলাম। প্রত্যেক রাতে শোবার আগে গঙ্গা জল দিয়ে পুরো ঘরের ভেতর বাহিরটা ছিটিয়ে দিতাম, ঠিক যেমনটা তিনি বলেছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই এই অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। যেসব ভৌতিক ঘটনা আমাদের জীবনকে তছনছ করে দিচ্ছিল, সেগুলো যেন হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। আর রাতের সেই ভয়ঙ্কর আওয়াজ, দরজায় লাথি মারার শব্দ, পাঁচিলের ওপারের আলো কিংবা মহিলার করুণ কান্না, সবই যেন অতীতের ছায়ায় মিলিয়ে গেল। আমাদের জীবনে আবার শান্তি ফিরে এলো। এরপর প্রায় 6 মাস আমরা সেই ঘরেই থাকতাম। তারপর আর একটা জায়গাতে বাড়ি ভাড়া নিয়ে চলে গিয়েছিলাম, তবে কোনো ভয়ের জন্য নয়, কারণ ততদিনে সব কিছু ঠিকই হয়ে গিয়েছিল। এমনকি নতুন বাড়ি একেবারে আলাদা। এই বাড়ির বাথরুম ঘরের মধ্যেই, বাইরে নয়। ভগবানের আশীর্বাদে এই বাড়িতে প্রায় গত 2 বছর ধরে আমরা খুব ভালো এবং শান্তিতে রয়েছি। তবে একটি অভ্যেস আমরা এখনও বদলাইনি। এখনও আমরা রাত জেগে মোবাইল দেখি, মাঝরাত পর্যন্ত মোবাইল দেখে ঘুমোতে যাই। কিন্তু এখন আর সেসব রাতে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনার মতো কিছুই হয় না। যদিও এখানকার জীবন শান্তিপূর্ণ, কিন্তু মাঝে মাঝে সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। সেই রাতগুলো, সেই অদ্ভুত ঘটনাগুলো এখনও আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠায়। যতই চেষ্টা করি সেসব স্মৃতি ভুলতে পারি না। তবুও আমরা আমাদের বর্তমান জীবন নিয়ে খুবই সুখী। আমি এখন আমার সংসার নিয়ে সুখে আছি, ভালো আছি। অতীতের স্মৃতিগুলোকে যতটা সম্ভব দূরে সরিয়ে রাখার চেষ্টা করি। জীবন এগিয়ে যাচ্ছে। আমরা এখন নতুন বাড়িতে নতুন আশার আলোয় এক শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছি। তো অমিত, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই তুমি পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। আশা করছি প্রথম এই ঘটনাটি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমরা যারা ভাবছো ঘটনা শেয়ার করব কিনা, তারা তাড়াতাড়ি শেয়ার করে দাও। আর একটা কথা সবসময় মাথায় রাখবে, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি অর্ণব, ভৌতিক কথা পরিবারের এক নতুন সদস্যই বলতে পারো। তবে আমি তোমার আগে অনেক গল্পই শুনে ফেলেছি। যাই হোক, আমি এর আগে কখনো গল্প লিখে পাঠাইনি। আমি প্রথমবার তোমাকে কোনো ঘটনা লিখছি। আশা করছি তোমার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই তোমার সুমধুর কণ্ঠে তুমি পড়ে শুনিও। তো যাই হোক, এবার গল্পই আসি। অবশ্যই এটাকে গল্প না বলে ঘটনাই বলতে পারো। এটা ঘটেছিল আমার মার সাথে। ঘটনাটা আমার মায়ের কাছেই শোনা। আমার মা ছিল গ্রামের মেয়ে, মেদিনীপুরের ওই সাইডে থাকতো। তো দাদা, ঘটনাটা অনেক বছর আগের, ঘটেছিল এক রাত্রেবেলা। মা আর মায়ের জেঠিমা ওই দিন সকালে দাদার বাড়ি মানে জেঠিমার ছেলের বাড়িতে গিয়েছিল। সারাদিন থেকে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার কথা ছিল। তো সেই মতোই মা আর মায়ের জেঠিমা বিকেল বিকেল বেরিয়ে পড়েছিল। সময়টা ছিল গরমের, আর রাস্তাও বেশিক্ষণের নয়, ওই 20 মিনিট মতো। সময়টা 6:30 কি 7টা হবে। মা আর জেঠিমা গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে। চারিদিকে ঝোপ জঙ্গল, আর মাঝখান দিয়ে চলে গেছে সরু রাস্তা। আর বাড়িঘরগুলো ছিল অনেক দূরে গ্রামের দিকে, যেমন হয় আর কি। তো জেঠিমা আগে হাঁটছিল আর ওর মা ছিল পেছনে। সন্ধে অনেকটা হয়ে যাওয়ায় চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছিল, তবে পূর্ণিমা থাকায় মোটামুটি দেখা যাচ্ছিল। ওই রাস্তায় একটা আমড়া গাছ ছিল। মা দেখল ওই গাছ থেকে একটা সাদা কাপড় পরা মহিলা নেমে মায়ের সামনে দিয়ে তৎক্ষণাৎ কোথাও যেন চলে গেল। এই দেখে মা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল, মানে নড়াচড়া করতে পারছিল না। মায়ের জেঠিমা আগে থাকায় বিষয়টা লক্ষ্য করেনি। জেঠিমা মোটামুটি অনেকটা চলে গেছে। তারপর পেছনে ফিরে তাকিয়ে দেখে যে মা নেই, আর মা ওই গাছের সামনেটায় দাঁড়িয়ে রয়েছে পাথরের মতন। জেঠিমা মায়ের কাছে এসে মাকে ডাকলেও মা কথা বলতে পারছিল না। তারপর জেঠিমা মায়ের গালে একটা জোরে থাপ্পড় মারে। তারপর মায়ের জ্ঞান আসে এবং মা কেঁদে ফেলে।
এবং যা দেখেছিল সেটা বলে। সেদিন বাড়িতে গিয়ে রাতে মায়ের খুব জ্বর আসে। ওষুধ খেয়েও সেই জ্বর কমছিল না। তো মায়ের সেই দাদা মানে জেঠিমার ছেলে যার বাড়িতে গিয়েছিল উনি ঝাড়ফুঁক জানতেন। উনি মাকে পরপর 3 দিন ঝাড়িয়ে দেন এবং জল পরা দেন। তারপর মায়ের জ্বর আস্তে আস্তে কমে যায়। তো এটাই ছিল মায়ের সাথে ঘটে যাওয়া প্রথম ভৌতিক ঘটনা। এরপরেও মায়ের সাথে অনেক রকম ঘটনা ঘটেছিল। তোমার যদি এটা ভালো লাগে তাহলে আমি সেগুলো বলবো। তো দাদা, মনে হয় আমি সবটা গুছিয়ে লিখতে পারিনি। যদি না পারি তাহলে তুমি তোমার মতন করে গুছিয়ে নিয়ে পড়ে শুনিও। আমার ভালো লাগবে তুমি যদি ঘটনাটা পড়ে শোনাও। ভৌতিক কথা পরিবার আরও এগিয়ে যাক, আর তুমি এভাবেই আমাদের নতুন নতুন ঘটনা শুনিয়ে যাও। আশা করছি তোমার ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের জমজমাট এপিসোড। হ্যাঁ, তোমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে যে দ্বিতীয় ঘটনাটা তো খুব সিম্পল, বাট কখনো কখনো না সবার ঘটনা পড়ার জন্য সিম্পল কিছু ঘটনাও শোনাতে হয়। তবে ঘটনাটা একদমই সিম্পল না। এগুলো ঘটনাই আমাদের গ্রাম বাংলায় বেশি প্রচলিত। এগুলো ঘটনাই আমরা বেশি শুনে থাকি। এগুলো ঘটনাই আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। যাই হোক, আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। চলো এবার আমরা শুরু করি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে রোহিত স্টার, সে লিখেছে ফার্স্ট কমেন্ট ফার্স্ট লাইক। না গো, তোমার সেকেন্ড কমেন্ট হয়েছে। থার্ড কমেন্ট করেছে রাজা প্রভাত, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে রঘুনাথ খান, সাব্বির আলী, সমীর বিশ্বাস, বিশ্বজিৎ দাস, অর্ঘ্য সান্ত্রা, কৌশিক বারিক, গীতা গোস্বামী, রেখা পাসমান, চুমকি ঘোষ, সুদীপ্ত ব্যানার্জি, রশ্মিতা দাস, অনন্যা ভৌমিক, দীপিকা দে লিখেছে দাদা চলে এসেছি, একবার আমার নামটা নিও। হ্যালো দীপিকা। তারপরে কমেন্ট করেছে মনিকা ত্রিপুরা, মণি সাহা, ডিজে ব্লগার অনিশ, সৌর তৃষা, কাকুলি সর্দার, প্রিয়া ব্লগস লিখেছে হাই অমিতদা, লাভ ইউ, তোমার গল্প দারুণ লাগে আমার নাম প্রিয়া মালিক। তারপরে কমেন্ট করেছে দীপিকা দাস, পল্লব মান্না, রিমা পাল, অনুরাধা সাহা লিখেছে দাদা ভাই ভালো আছো, এভাবে আমাদের ঘটনা শুনিয়ে যাও, এখন আর তোমার ঘটনা না শুনলে ঘুমই আসে না। হ্যাঁ গো, ভালো আছি, তোমরা কেমন আছো? থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে প্রিয়াঙ্কা নায়ক, লিখেছে আমার ছেলের নাম রিক, ওর নামটা একবার বলো। হ্যালো রিক। তারপরে কমেন্ট করেছে অক্ষয় অধিকারী, সঙ্গীতা পাল, শোভন বিশ্বাস, সাগর সাহা, গীতা গোস্বামী, দেবাশিস বাগচি, স্বপ্না বাজাল, জয়শ্রী গুপ্তা, এমডি মন, বান্টি তরফদার, সোনাম দাস লিখেছে দাদা চলে এসেছি একবার তোমার গল্প শুনতে, আমি তোমার গল্প শোনার জন্য সবসময় অপেক্ষায় থাকি। থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে তন্ময় দাস, মানব পাল, সুব্রত মুখার্জি, বিমল, সন্দীপ হোর, সুমিত ঘোষ, রাজেশ মণ্ডল, সন্তু দাস, মৌসুমী দাস, গৌরব হালদার, পাপিয়া দে, মলি ব্যানার্জি, দেবস্মিতা চক্রবর্তী, পাপড়ি দোলা, প্রভাত রাজা, বিজয় সরকার, সুশান্ত দাস, শঙ্কর চক্রবর্তী, কৃষ্ণা জানা, অভি স্টুডিও, মামুন মণ্ডল, স্বাধীন পাল, মলয় চক্রবর্তী, মিঠু দাস, সিমি দাস, রূপালী গুপ্তা, সোমনাথ, বিশু মণ্ডল, বিশ্বজিৎ রয়, অঞ্জলি মণ্ডল, এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।